আমি ছিলাম, আছি, থাকবো। এই মুহূর্তে এই ভিডিওটিতে কথা হবে অভিমান সিনেমা নিয়ে। এই সিনেমাখানি আজকেই আমাদের মধ্যে এসে পৌঁছালো এবং এই সিনেমাটির পর্যালোচনা করতে গিয়ে প্রথমে কয়েকটি কথা আপনাদের বলে নিই। আমি যে ট্রেলার রিভিউ করেছিলাম সেখানে লিখেছিলাম এ গল্পে গ্যামাক সিন আছে, তার কারণটা ব্যক্ত করে নিই। সেটা হচ্ছে আমি আঁচ পেয়ে গেছিলাম যে গল্পের আভাস আমরা টিজার, ট্রেলার বা গানের মধ্য দিয়ে পাচ্ছি আসলে সেটা গল্প নয়। এটা কিন্তু আমি ট্রেলারের পর্যালোচনার মধ্যে বলেও ফেলেছিলাম, আর তেমনটাই ঘটেছে, এতটুকু শুধু আপনাদের জানিয়ে রাখলাম। এবার বলি, ওই গ্যামাক্সিন ব্যবহারের কারণ, আমাদের বাংলা সিনেমা রিভিউয়ার কমিউনিটিতে এমন কিছু কিট রয়েছেন যাদের জন্য কীটনাশকের বিশেষ প্রয়োজন, না হলে বোধহয় বাংলা সিনেমা বাঁচতে পারবে না। এবার সোজাসুজি চলে আসব অভিমান সিনেমার কথায়। প্রথমেই বলতে হবে 2 ঘন্টা 24 মিনিট রান টাইম নিয়ে এই সিনেমাখানি প্রত্যেকটি মুহূর্ত আপনাদের বেঁধে রাখবে। আর দ্বিতীয়ত, এ গল্প এমনই গল্প, এই গল্পের মতো গল্প অনেক হয়তো আপনারা দেখেছেন, শুনেছেন, পড়েছেন, কিন্তু এমনটা পরিণাম হতে পারে সেরকমটা আপনারা কোনো দিন পাননি, এমনটা আমি বলতেই পারি। এই গল্পটিও ফ্যামিলি ড্রামা, কিন্তু এর মধ্যে রোম্যান্স রয়েছে, আর পাশাপাশি এর মধ্যে যে সংলাপের গুঁতো রয়েছে, চিত্রনাট্যের বাঁধন রয়েছে, প্রত্যেকটা জায়গা আপনাদের ছুঁয়ে যাবে। এবার গল্পের কথায় সরাসরি চলে আসি। গল্প এখানে সত্যি অভিমান ঘিরে। বাবার সঙ্গে ছেলের অভিমান, ছেলের সঙ্গে বাবার অভিমান, স্বামী স্ত্রীর অভিমান, বাড়ির পরিচারিকার সাথে অন্যান্য সদস্যদের অভিমান, এই নানাবিধ অভিমান ঘিরেই সিনেমাখানি। তবে আদৌ কি সবকটি অভিমান সত্য? তার কি কোনো আদৌ অস্তিত্ব রয়েছে? এটা জানবার জন্য এই সিনেমাটি নিশ্চয়ই করে আপনাদের প্রত্যেককে দেখতেই হবে। বাঙালি হন, অবাঙালি হন, ভাষার কোনো বাঁধন এই সিনেমা মানবে না, এতটা বড় গলায় আপনাদের বলে দিলাম। আর পাশাপাশি গল্পটা যদি ছোট্ট করে ছুঁয়ে যায়, আকাশ চ্যাটার্জি, তার জীবন নিয়েই খানিকটা এই গল্পের আধার। তবে তার সঙ্গে তার পুরনো ইতিহাস রয়েছে, বর্তমান রয়েছে, আর ভবিষ্যতের ছোঁয়াও রয়েছে। এ গল্প অনেক কিছু বলতে চাইবে। আপনারা যখন প্রেক্ষাগৃহে বসবেন, বুঝতে চাইবেন, দেখতে চাইবেন, জানতে চাইবেন, তখনই এই কথাগুলোর মর্মার্থ আপনাদের কাছে পরিষ্কার হবে। এই আকাশ চ্যাটার্জি সম্ভবত 90 দশকের একজন চূড়ান্ত মাপের রকস্টার ছিলেন, যার গান শোনার জন্য আপামর বাঙালি পাগল হয়ে উঠত। তার দু একটি ছোঁয়াও আপনারা পাবেন। এরপরে হচ্ছে তার পারিবারিক জীবন, তার স্ত্রী রয়েছেন, তার পুত্র সন্তান রয়েছেন, এই সব কিছু নিয়েই তার জীবন চলছিল টালমাটাল অবস্থায়। একটু জেদি মানুষখানি। এর পরবর্তী জীবনে তার কি হলো, কেন যে টিজার বা ট্রেলারে দেখানো হয়েছে তার ডিমেনশিয়া বা অ্যালজাইমার হয়েছে, সেই কারণগুলো আপনারা এই সিনেমা দেখার পরে নিশ্চয়ই করে জানতে পারবেন। আবারও বলি, সিনেমাটি এই কারণেই আপনাদের দেখার প্রয়োজন। এবার পরিষ্কারভাবে টিজার, ট্রেলার দেখে, গান শুনে আপনারা প্রত্যেকেই ধারণা করে নিয়েছেন ঋষি চ্যাটার্জি মানে আমাদের যিশু সেনগুপ্ত, তিনি প্রসেনজিৎ চ্যাটার্জির বা আকাশ চ্যাটার্জির সন্তান। আর পাশাপাশি এখানে স্ত্রী চরিত্রে রয়েছেন শুভশ্রী, আর দুটি বিশেষ চরিত্র রয়েছে। একটিতে কাঞ্চন মল্লিক মাধব চরিত্রে, আরেকটি অরিজিতা মুখোপাধ্যায় মানদা চরিত্রে। এই দুটো চরিত্র কিন্তু এই সিনেমার বাঁধন, এই গল্পের আস্তরণ। আরেকটি চরিত্র প্রাসঙ্গিক, নম্রতা, যে চরিত্রে অভিনয় করেছেন দেবযানী সিংহ। তাকে দেখেও আপনাদের অনেক ভালো লাগা কাজ করবে। অসাধারণ অভিনয়ের ছোঁয়া দিয়ে গেলেন। সিনেমাটির পরিচালনার দায়িত্বে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত এবং সঙ্গীত পরিচালনাতেও ইন্দ্রদীপ দাশগুপ্ত। প্রত্যেকটি ডিপার্টমেন্টে তাকে কুর্নিশ জানাতে হবে। এ সিনেমার গল্প কিন্তু যিশু সেনগুপ্তর লেখা বা তার মস্তিষ্ক প্রসূত। এদিকে সৌরভ দাস এবং যিশু সেনগুপ্ত
এনারাই কিন্তু এই ছবির প্রযোজক। আর তাদের নূতন সংস্থা হোয়াই সো সিরিয়াস তার প্রথম নিবেদন। এ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের। অসাধারণ এবং বহুমুখী যাতনা দিয়ে এই সিনেমাখানিকে সাজিয়ে তুলেছেন। গল্পের শুরু নিশ্চিন্তপুরে, আর এই নিশ্চিন্তপুরে আকাশ চ্যাটার্জিকে ঘিরে রয়েছেন শ্রী আর মাধব, আর অপরদিকে রয়েছেন ঋষি মানদা মাসিকে নিয়ে। আবারও বলি, আকাশ চ্যাটার্জি যখন গান গাইতেন সেই সময়কালটা তুলে ধরার জন্য দু একটি জিনিসকে ব্যবহার করা হয়েছে, যেমন অটোগ্রাফ নেওয়ার প্রচলন। তাতে বোঝা যায় অটোগ্রাফ ওই সময় নিত, এখন তো সবাই সেলফি নেয়। এবং পাশাপাশি অডিও ক্যাসেট, যেই গাড়িগুলি ব্যবহার করা হয়েছে সেই গাড়িগুলির মডেল সব কিছু দেখে আপনাদের একটা ধারণা হবে এ সিনেমা ওই 90 দশকের শেষের দিকের গল্প। গল্পের মধ্যে মিত্র ক্যাফে এবং হিন্দুস্তান সুইটসকেও তুলে ধরা হয়েছে। রক্তে যদি শিল্প থাকে, গায়ক না হলেও নায়কও হওয়া যায়, এমনটাও জানতে পারবেন এই সিনেমাটি দেখার পরে। কাউকে জীবনের আদর্শ মনে করলে তার জন্য জীবনটা যে উৎসর্গ করে দেওয়া যায়, নিজের ভবিষ্যতের কথা না ভেবে, আপন পর না বিবেচনা করে, সেটাও জানতে পারবেন এই সিনেমাটি দেখার পরে। নিশ্চিন্তপুরের আকাশ চ্যাটার্জির থাকার বাড়ি, পাশাপাশি সেখানকার পুকুর ঘাট, আর পথ চলতে চলতে সারণ বৃক্ষ, এই প্রত্যেকটার কি প্রয়োজনীয়তা আছে এই গল্পের মধ্যে, সেটাও বিশেষভাবে উপলব্ধি করতে পারবেন এই সিনেমাটা দেখলে। তবে সব ভালো বলার মধ্যে দু একটা ত্রুটি চোখে পড়েছে, সেগুলোও বলি। আকাশ চ্যাটার্জির হাতে ব্রেসলেট রূপে যে ক্রিস্টালগুলো দেখতে পাচ্ছি, সেগুলো 90 দশকে খুব একটা ব্যবহৃত হতো না। আরেকটা ত্রুটি নয়, আক্ষেপ। যখন একজন রকস্টার, খুব স্বনামধন্য, যার প্রতিপত্তি রয়েছে, যার ক্যাসেটেরও চাহিদা প্রতিনিয়ত রয়েছে, এই সমস্ত কিছু দেখানোর জন্য একটা বড় স্টেডিয়ামের মধ্যে সে পারফরমেন্স করছে, এমন যদি একটা ছবি তুলে ধরা যেত, যেমনটা এই রকস্টার নামে একটি সিনেমা আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে মেগাস্টার শাকিব খানকে নিয়ে করা হয়েছে, সেখানে যেমনভাবে মেগাস্টারকে তুলে ধরা হয়েছে, তেমনভাবে যদি আমাদের বুম্বাদাকে তুলে ধরা হতো, তাহলে এই সিনেমা অন্যরকম একটা বার্তা দিয়ে যেত, এতটা বলতে পারি। ওই সামান্য একটা ছোট্ট থিয়েটারের মধ্যে আবদ্ধ থাকা, পারফরমেন্স করা, এটা যেন মন মেনে নিতে পারল না। আরও বড় গ্র্যান্ডারে আকাশ চ্যাটার্জিকে দেখার ইচ্ছা রয়ে গেল। নিশ্চিন্তপুরে যে বাড়িতে আকাশ চ্যাটার্জি থাকতেন, সেই বাড়ির ছাদটাকে খুব সুন্দর করে ব্যবহার করা হয়েছে, এবং ওই ছাদে দু একটি দৃশ্য এমনভাবে তুলে ধরা হয়েছে, তাতে যে বিজিএম ব্যবহার করা হয়েছে, সেটা সত্যি আইডি আলাদা মাত্রা যুক্ত করে দিলেন এই সিনেমাটির মধ্যে। গ্রামের পারিপার্শ্বিক পরিবেশকে তুলে ধরার জন্য যে ধরনের আবহ সঙ্গীতের ব্যবহার করলেন, সত্যি মন কেড়ে নেবে আর বুঝিয়ে দেবে একজন উন্নত মানের মিউজিশিয়ান কি দিতে পারে আমাদের বিনোদন জগৎকে। তবে আমরা প্রত্যেকেই দুর্গাপুজোর দিকে তাকিয়ে বসে আছি। দেশু আসবে, তার আগেই যিশু কামাল করে দিল। তাদের কেমিস্ট্রি, তাদের ছোট্ট ছোট্ট প্রেমের দৃশ্য, সংলাপের আদান প্রদান বুঝিয়ে দিল দেশু আসার বেশ দেরি আছে। তার আগে যিশুর স্বাদটা একটু ভালো করে চেখে দেখুন তো। নিশ্চিন্তপুরের বাড়িতেই সিঁড়িঘরে একটি দৃশ্য রয়েছে, আলো আধারি দৃশ্য, অদ্ভুত আলোর ব্যবহার সম্পূর্ণ সিনেমাটির মধ্যে। সেই আলো আধারি দৃশ্যের মধ্যে তিনজনকে দেখতে পাবেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং শুভশ্রী গাঙ্গুলি। ওই সামান্য একটু দৃশ্যের মধ্যে যে অভিনয়ের ব্যাপ্তি প্রকাশ পেল, সত্যি প্রত্যেককে মুগ্ধ করে তুলবে। তখন আপনাদের বলতে ইচ্ছা করবে, বোম্বাদা আজও আপনি সেরা। আবার এও বলতে ইচ্ছা করবে, শ্রী তোমার শুভ হোক। আর কিছু নয়। আর যিশু সেনগুপ্তর ক্ষেত্রে বলতে হবে, অভিনয়টা আপনি বরাবরই পারতেন,
তবে ওই বাইরে গিয়ে তকমা নিয়ে ফিরে এসে এখন আপনার গ্রহণযোগ্যতা বেড়ে গেছে। জীবনের 3টি সত্যও জানতে পারবেন। জীবনের প্রথমে আসক্তি, মাঝামাঝি সময় বিরক্তি, আর শেষ সময় মুক্তি। এই সংলাপখানি সত্যি ভাবাবে, খুব ভাবাবে। তবে এখানে বারবার একটি প্রশ্নও আসবে, কে বড় অভিনেতা, বাবা না ছেলে, নাকি এই সিনেমার অন্যান্য কেউ? এই প্রশ্নের উত্তরটি পেতে গেলেও আপনাদের এই সিনেমাখানি, আবারও বলছি, দেখতে দেখতে দেখতেই হবে। আর আরেকটি কথা জানতে হবে, প্রত্যেকের জীবনে একজন মাধব, একজন মানদা মাসি আর একজন সারথি থাকার দরকার। এই 3 ধরনের মানুষ যদি আপনার জীবনে থাকে, সমস্ত প্রয়োজন, অপ্রাপ্তি, জ্বালা যন্ত্রণা সব মিটে যেতে পারে। কেননা এরাই গল্পের ধারক এবং বাহক। এটি একটি অসামান্য সিনেমা, সারা জীবন মনে রাখার মতো সিনেমা, বারবার দেখার মতো সিনেমা। অনবদ্য এর গল্প, অমূল্য এর পরিচালনা এবং সঙ্গীত পরিচালনা, অদ্ভুত এর চিত্রনাট্য ও সংলাপ। প্রত্যেকটি দৃশ্যপটে অশেষ মুগ্ধতা রয়েছে, আর সুরসৃষ্টি অন্তহীন, বেজে চলবে প্রাণের ভেতরে। এবার সরাসরি অভিনয়ের প্রশ্নে আরেকবার। প্রথমেই আসব আকাশ চ্যাটার্জি। একটা দৃশ্যে দেখবেন ফর্সা দুটো পা নিয়ে একটা খাটের ওপর উনি বসে রয়েছেন। ওই এলোমেলো অগোছালো শরীর আর সমস্ত সিনেমাখানি জুড়ে তার যে চোখের অভিব্যক্তি, সব কিছুকে কুর্নিশ জানাতে ইচ্ছে করবে, প্রণাম জানাতে ইচ্ছে করবে। শুভশ্রী গাঙ্গুলি, আগেও বলেছি, অসাধারণ অভিনয় করেছেন। তিনি যেভাবে সংলাপ এই বিশেষ সিনেমাটির মধ্যে প্রক্ষেপ করলেন, সত্যি যারা অভিনয়টা নিয়ে চর্চা করেন তারাই বলবেন তবা তবা। যিশু সেনগুপ্ত, নিজের গল্প, নিজের গ্যাটের পয়সা খরচা করে তিনি যে দায়িত্ব নিয়ে অভিনয়খানি করলেন, সেই অভিনয়টি দেখার জন্য একাধিকবার এই অভিমান সিনেমাটি দেখার প্রয়োজনীয়তা অনুভব করতে পারেন। এ গেল 3টি মূল চরিত্র। আবারও আসি কাঞ্চন মল্লিকের কথায়। যে বিশেষ চরিত্রখানি মাধব নামের তিনি পেলেন, এই চরিত্রটার কাছে কাঞ্চন মল্লিক আজীবন ঋণী হয়ে থাকবেন, আর আমরা ঋণী হয়ে থাকব তার অভিনয়ের কাছে। এতটা বলে ভিডিওখানি শেষ করব। তবে একটা কথা স্মরণ করে যাবেন, যারা সিনেমাটি দেখতে যাবেন, একাধিক রুমাল সঙ্গে নিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওখানি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখবেন, তারা নিজের মনে করে পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।